সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ সুন্দর আছো। শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা রাজশাহী কলেজের যারা আছো এবং রাজশাহী কলেজের বাইরে আছো এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন আমার ক্লাস দেখছেন বা অন্যান্য পেশাজীবীর লোকজন যারা আমার এই ক্লাসটা দেখছেন, তাদেরকে সবাইকে স্বাগতম, সুস্বাগতম, নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর মাঝখানে একটা বেশ কিছু দিনের গ্যাপ পড়েছে, তারপরে আবার আমি এসছি। অন্য ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন, তাহলে আমি যে ক্লাসটা নিচ্ছিলাম যে চ্যাপ্টার, সেটা কি যৌথ মূলধনী কোম্পানি, মানে পঞ্চম অধ্যায়। আমরা আজকে যৌথ মূলধনী কোম্পানি সংগঠনের গঠন প্রণালী নিয়ে আমরা আজকে আলোচনা করব। অন্যান্য দিনের মতো আমি আছি সুশান্ত রায়চৌধুরী, আমাকে চেনোই তোমরা। তাহলে আমরা আসি আমাদের আলোচ্য সূচিতে। আমাদের কোম্পানি সংগঠনের গঠন প্রণালীর যে শিখন ফল, মানে আমরা আজকে ক্লাস শেষে কি কি বিষয় আমরা শিখব, সেই জিনিসগুলো আমরা কিন্তু এক ঝলকে একটু দেখে নিই, তারপর আমরা মূল আলোচনায় যাব। কোম্পানি সংগঠনের গঠন প্রণালী ব্যাখ্যা করতে পারবে, মানে তার মানে আজকে আমরা ক্লাস শেষে তোমরা গঠন প্রণালী কি করে করতে হয়, একটা কোম্পানি সংগঠন কি করে তৈরি করতে হয় সেটা ব্যাখ্যা করতে পারবে এবং বুঝতে পারবে। স্মারকলিপি, সংঘস্মারক, পরিমেলবদ্ধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। মানে কোম্পানি সংগঠন করতে গেলে এই জিনিসটা লাগে, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তার মানে কোম্পানি সংগঠনের দুটা গুরুত্বপূর্ণ দলিল, এই স্মারকলিপি আর সংঘবিধি, এইটা সম্পর্কে তোমরা ডিটেলস জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখন ফল দেখলাম, আমরা আসি যে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী, কোম্পানি সংগঠনের গঠন প্রণালী, এইটাতে আলোচনা করার আগে আমরা একটু পূর্ব পাঠের পর্যালোচনাটা করে নিই। আমরা কি পড়েছিলাম? কোম্পানি সংগঠন কাকে বলে? যেটা কোম্পানি আইন দ্বারা গঠিত, নিবন্ধিত, পরিচালিত এই ধরনের কোম্পানি হলো যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন আমরা বলে থাকি। মূল কথা হলো কোম্পানি সংগঠনে দুই ধরনের বিষয় আছে, মূলত প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেড কোম্পানি 2 থেকে 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানি কি? পাবলিক লিমিটেড কোম্পানির আমরা 7 থেকে সর্বোচ্চ সংখ্যক থাকতে পারি। তাই আমরা দুই ধরনের কোম্পানি আমরা দেখলাম, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড। আমরা দুটারই আমরা কি দেখব? গঠন প্রণালী দেখব। তাহলে গঠন প্রণালীর দুইটা কোম্পানির গঠন প্রণালী একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত একই রকমের, তারপরে যে একটু চেঞ্জ হয়। তাহলে প্রথম দিককারা যে কার্যক্রমগুলো দুই ধরনের কোম্পানিরই একই রকম। কেমন? প্রথমেই হলো উদ্যোগ গ্রহণ। যে কোনো কাজ করার আগেই উদ্যোগ নিতে হয়, উদ্যোগ ছাড়া কোনো কাজ হয় না। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে গেলে প্রথমে আগে উদ্যোগ গ্রহণ করতে হবে। কাদের গ্রহণ করতে হবে? উদ্যোক্তা। উদ্যোক্তা শ্রেণী যারা থাকে, কোনো কোম্পানি গঠন করার চিন্তা ভাবনা করছে, প্ল্যানিং করছে, তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হয়। এই উদ্যোক্তারা তাদের প্রাথমিক অর্থ, বিত্ত, মেধা দিয়ে এই উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা করেন। তাহলে শুরু হলো কার্যক্রম উদ্যোগ গ্রহণের। উদ্যোগ গ্রহণের পর্যায়ের পরবর্তীতেই আসে প্রয়োজনীয় দলিল পত্র প্রণয়ন ও নিবন্ধন সংক্রান্ত কার্যাদি। তাহলে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে যে জিনিসটা হবে, উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন লাগবে। প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেডের সর্বোচ্চ 50, এর বাইরে যেতে পারবে না। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন আমরা কি 7 জন উদ্যোক্তা লাগবে। এই 7 জন উদ্যোক্তা ছাড়া কোম্পানি সংগঠন করা যাবে না। এখন প্রয়োজনীয় দলিলপত্র প্রণয়ন ও নিবন্ধন সংক্রান্ত কার্যাদি। এখন উদ্যোগ তো নিলাম আমরা, উদ্যোগ নেওয়ার পর প্রয়োজনীয় দলিলপত্র প্রণয়ন।
প্রয়োজনীয় দলিলপত্র মানে কোম্পানি সংগঠন তৈরি করতে গেলে, নিবন্ধন নিতে গেলে, জয়েন্ট রেজিস্ট্রার এর নিবন্ধনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে গেলে কি কি দলিল প্রণয়ন করতে হয় এবং নিবন্ধন সংক্রান্ত যে কাজ করতে হয় তার প্রথম হলো স্মারকলিপি বা সংঘ স্মারক, মেমোরেন্ডাম, যেটাকে বলা হয় মেমোরেন্ডাম। এক কপি মেমোরেন্ডাম লাগবে, তার মানে এক সেট, মানে একটা কপি, মানে সেখানে স্মারকলিপি নিয়ে আমরা ডিটেলস আলোচনা আমরা এখানে করব না, আমরা পরবর্তীতে আরো ডিটেলস করব। তাহলে স্মারকলিপি বা সংঘ স্মারক, যেটা মূলত কোম্পানির গঠনতন্ত্র, কনস্টিটিউশন যেটাকে বলা হয়, একটা দেশে যেমন কনস্টিটিউশন থাকে সেই রকম একটা কোম্পানির কনস্টিটিউশন থাকে, সংবিধান থাকে। সেই সংবিধান হলো স্মারকলিপি বা সংঘ স্মারক কোম্পানি, সেটা এক কপি লাগবে। সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে তার নিয়ম সংক্রান্ত তথ্য সম্বলিত একটা নিয়মাবলী লাগবে, সেটা এক সেট লাগবে। যে শিক্ষার্থী, তারপর লাগবে কি, প্রস্তাবিত কোম্পানির মোট মূলধনের পরিমাণ এবং এর পূর্ণ বিবরণ। কোম্পানি সংগঠন করতে গেলে এই সংগঠনের যে জিনিসটা লাগবে, মোট মূলধন কত, অনুমোদিত মূলধন কত, তার পরিশোধিত মূলধন কত, সেটা লাগবে। তার মানে মূলত প্রথমেই যেটা দরকার, অনুমোদিত মূলধন কত, প্রত্যেকটা শেয়ারের দাম কত হবে, 10 টাকা একটা করে শেয়ার হবে না একটা করে শেয়ার 100 টাকা হবে, কত শেয়ারে বিভক্ত হবে, মোট মূলধন কত হবে, কতটা শেয়ার হবে, কোন ধরনের শেয়ার হবে, মূলধনের ধরনগুলো কেমন হবে, নিজস্ব মূলধন হবে, ধার করা মূলধন হবে, নিজস্ব মূলধন কতটুকু, ধার করা মূলধন কতটুকু, সেই সংশ্লিষ্ট বিবরণ, পূর্ণ বিবরণ থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রস্তাবিত কোম্পানির মোট মূলধনের নেচারগুলোর এখানে বর্ণনা থাকবে। সেগুলো বর্ণনার মধ্যে কোন মূলধনের পরিমাণ কতটুকু বা কত পার্সেন্টেজ হবে, এবং যেটা শেয়ার মূলধন কত হবে, সেই শেয়ার কত শেয়ার দ্বারা বিভক্ত হবে, প্রতিটা শেয়ারের দাম কত হবে, তার পূর্ণ বিবরণ থাকবে। এরপর কি, কোম্পানির পরিচালক মণ্ডলীর তালিকা। কোম্পানি পরিচালক মণ্ডলী কতজন হবে, প্রাইভেট লিমিটেডের কতজন হবে, পাবলিক লিমিটেডের কতজন হবে, এই পরিচালকগুলোর নামের তালিকা থাকতে হবে এবং তাদের ঠিকানা, তাদের যোগ্যতা সম্বলিত একটা তালিকা থাকবে। এরপর কি হবে, পরিচালকগণের যোগ্যতা সূচক শেয়ার ক্রয় হবে। শেয়ার শব্দটা ছুটে গেছে, পরিচালকগণের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়, তার মানে হলো পরিচালকগণ কতটুক যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করবেন। যারা পরিচালক হবে, প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড, তার অঙ্গীকারনামা দিতে হবে পরিচালকগণের। স্টার্টিং এই তো তাদের কাছে অনেক শেয়ার থাকে না, তাহলে তারা কত দিনের মধ্যে কতটুকু শেয়ার কিনবেন। পরিচালকদের শেয়ার থাকা বাধ্যতামূলক, কারণ কোম্পানির যদি শেয়ার হোল্ডার না হন তিনি পরিচালক হতে পারবেন না। ঠিক আছে, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারেরাই পরিচালক হন। এই জন্যে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি দিতে হয়, লিখিত আকারে দিতে হয়, কতটুকু ক্রয় করবেন, কতদিনের মধ্যে ক্রয় করবেন। কোম্পানির প্রস্তাবিত নাম সম্বন্ধে ঘোষণাপত্র, কোম্পানির প্রস্তাবিত নাম কেমন হবে সেই নামের একটা ঘোষণাপত্র লাগবে। সেই প্রস্তাবিত নামের ব্যাপারে কিন্তু একটা কথা আছে, সে কথা হলো কিছু কিছু নাম হওয়া যাবে না। কিরকম, যে নাম পূর্বেই কোনো কোম্পানি ব্যবহার করেছে সে নাম ব্যবহার করা যাবে না। কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি দের নামে কোনো নামকরণ করা যাবে না। তারপরে কি করা যাবে না, কোনো আন্তর্জাতিক কোনো সংস্থার নামে করা যাবে না। বিখ্যাত কোনো বৈদেশিক ব্যক্তি তার নামে করা যাবে না। এই রকম কতগুলো বিধিনিষেধ আছে, এগুলোর বাদ দিয়ে বা কোনো লিস্টেড কোম্পানি আছে, নাম আছে, এই রকম কোনো কোম্পানি নাম প্রস্তাব করা যাবে না। এখন বিষয়টা হলো যে এইগুলো বিধিনিষেধ বাদে একটা নাম প্রস্তাব করতে হবে এই গঠন প্রণালী আবেদন করার সময়। ঠিক আছে, এখন বিষয়টা হলো আইনজীবী বা সিএ দ্বারা প্রত্যয়নপত্র। কোন আইনজীবী মানে উকিল, ব্যারিস্টার, কিংবা কোন সিএ হোল্ডার মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট,
এদের দ্বারা প্রত্যয়ন করতে সেই কাগজগুলো সার্টিফাই করতে হবে, মানে প্রত্যয়ন লাগবে। তারা প্রত্যয়নপত্র দেবে এবং তারা যাচাই বাছাই করে বলবে যে হ্যাঁ এগুলো বিধি মোতাবেক তৈরি করা আছে, ঠিক আছে। ওকে, এরপরে আসবে নিবন্ধন পত্র সংগ্রহ এবং বিবরণ পত্র প্রচার। নিবন্ধন পত্র সংগ্রহ, তাহলে প্রথমে যে উদ্যোগ গ্রহণ করেছে পর্যায়, তার এই কাগজপত্র সহ নিবন্ধন অফিসের একটা রেজিস্ট্রেশনের নিবন্ধনের ফি আছে, সেই নিবন্ধনের ফি দিয়ে ফর্ম পূরণ করে এই কাগজপত্র দিয়ে আবেদন করলে 90 দিনের মধ্যেই যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিবন্ধন পত্র ইস্যু করবেন। ঠিক আছে, সেই নিবন্ধন পত্র ইস্যু করার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারেন। কি বললাম, রেজিস্ট্রেশন পাওয়া পরই, রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত একটা প্রত্যয়নপত্র পাওয়ার পরই প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারেন, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারেন না। কেন পারেন না? তাদের বিবরণ পত্র প্রচার করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের শেয়ার মার্কেটে ছাড়তে পারেন না। পাবলিক লিমিটেড কোম্পানি, কি বললাম, প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের শেয়ার মার্কেটে ছাড়তে পারে না, সহজে হস্তান্তর করা যায় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি তাদের শেয়ার বাজারে ছাড়তে পারে। এখন শেয়ার বাজারে শেয়ার ছাড়ার জন্য তাদেরকে কি করতে হয়? বিবরণ পত্র প্রচার করতে হয়, বিবরণ পত্র তৈরি করতে হয়। সেটা হলো এই বিবরণ পত্র কাদের? জনগণের জন্য শেয়ার ক্রয়ের আহ্বান বলা হয়। এই বিবরণ পত্র প্রস্তুত করে সে বিবরণ পত্র আবার নিবন্ধকের অফিসে জমা দিতে হয়, দিয়ে কার্য আরম্ভের অনুমতি পত্র নিতে হয়। শেয়ার তুমি ছাড়োই বা না ছাড়ো, পাবলিক লিমিটেড কোম্পানি এই বিবরণ পত্র প্রস্তুত করার পর সেই বিবরণ পত্র নিবন্ধক অফিসে দেওয়ার পর কার্য আরম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হয়। তাহলে থার্ড নাম্বার, এসে নিবন্ধন পত্র পাওয়া পরই কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারছে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি সেখানে কাজ শুরু করতে পারছে না। তারা বিবরণ পত্র তৈরি করে প্রস্তুত করে নিবন্ধকের কাছে দিলে সেটা অ্যাপ্রুভাল হয়ে আসবে এবং কার্য আরম্ভের অনুমতি পত্র ইস্যু করবেন, তারপরেই পাবলিক লিমিটেড কোম্পানি কার্য আরম্ভ করতে পারবে, তাছাড়া করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী, স্ট্রেসগুলো কিভাবে গঠন করা যায়, কি দলিলগুলো লাগে, কি কাগজপত্রগুলো লাগে, কি পেপারস লাগে, সেগুলো আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসি পরবর্তী পর্যায়ে। এই যে দেখো, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন 1994 সালে যে কোম্পানি আইন আছে, সে আইন মোতাবেক যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন পত্র। শিক্ষার্থী, আমরা যে এই যে 3 নম্বরে নিবন্ধন পত্র সংগ্রহ, এই 3 নম্বরের নিবন্ধন পত্র সংগ্রহের এইটা একটা কি নিবন্ধন পত্র কোম্পানির, দেখো সার্টিফাইড অফ ইনকর্পোরেশন কোম্পানির অ্যাক্ট লেখা আছে, এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে 2020 সালে এটা নিবন্ধিত হয়েছে। এই যে দেখো এখানে কোম্পানির নাম দেওয়া আছে, কত ধারাতে দেওয়া আছে, এখানে তোমার রেজিস্টার এর স্বাক্ষর থাকবে। তাহলে এই রকম একটা সার্টিফিকেট তোমার দেবে কোম্পানি নিবন্ধন করার পর, নিবন্ধকের অফিস থেকে এই রকম একটা সার্টিফিকেট পাওয়ার পরই প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারবে না। কেন পারবে না? তারা আবার বিবরণ পত্র প্রস্তুত করবে, করে আবার নিবন্ধকের অফিসে দিলে নিবন্ধক অ্যাপ্রুভাল দিয়ে কার্য আরম্ভের অনুমতি পত্র প্রদান করবেন। সে অনুমতি পত্র প্রদান করার পর কাজ শুরু করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গঠন প্রণালী দেখলাম। তাহলে গঠন প্রণালীর সাথে আমরা এখন একটা জিনিস আমরা দেখব, আমরা স্মারকলিপি, আমরা যে দলিলগুলো সংগ্রহ করতে হয়, প্রস্তুত করতে হয় নিবন্ধনের জন্য, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো স্মারকলিপি, সংস্মারক, পরিমেল বন্ধ, মানে মেমোরেন্ডাম, ইংরেজিতে যেটাকে মেমোরেন্ডাম বলা হয়।
বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে বলা আছে। এই তিনটা শব্দই কিন্তু মানেই মেমোরেন্ডাম, মানে স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেলবদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এই তিনটি শব্দ থাকলেই তোমরা ধরে নিবে এইটা মেমোরেন্ডাম। কোনো বইয়ে বা প্রশ্ন করার সময় অল্টারনেটিভ শব্দগুলো ব্যবহার করা হয়, এই জন্যে স্মারকলিপি, সংঘ স্মারক এবং পরিমেলবদ্ধ। এখন আসি এই স্মারকলিপি, সংঘ স্মারক বা পরিমেলবদ্ধ কিভাবে এটা প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আগে কি বলেছি? মেমোরেন্ডাম বা স্মারকলিপি, সংঘ স্মারক বা পরিমেলবদ্ধ এটা হলো কোম্পানির কনস্টিটিউশন, মানে সংবিধান। একটা দেশে যেমন সংবিধান থাকে সেই রকম কোন কোম্পানি সংগঠনের একটা সংবিধান থাকে। এই কোম্পানি সংগঠনের এই সংবিধানকে বলা হয় মেমোরেন্ডাম, স্মারকলিপি বা সংঘ স্মারক বা পরিমেলবদ্ধ। তার মানে হলো কোম্পানির সংগঠনের মূল দলিল বা কনস্টিটিউশনই হলো, সংবিধানই হলো এই স্মারকলিপি। 1994 সালের কোম্পানি আইনে 2-1 ক ধারা মোতাবেক কি বলছে? সংঘ স্মারক বলতে এ আইনের বিধান অনুসারে প্রণীত কোম্পানির মূল সংঘ স্মারক বা পরবর্তীতে এর সংশোধিত রূপকে বোঝাবে। তার মানে কোম্পানি আইনের বাংলাদেশে এখন যে প্রচলিত আছে 1994 সালের কোম্পানি আইন, সেই কোম্পানি আইনে 2-1 ধারা মোতাবেক এ আইনের অধীনে প্রণীত কোম্পানির মূল সংঘ স্মারক বা পরবর্তীতে যদি সংশোধিত হয় হলেও যে রূপ হবে সেটাকেই আমরা সংঘ স্মারক বা মেমোরেন্ডাম বলি। বিচারপতি লর্ড কেয়ার্নসের মতে মূল বিষয় হলো, প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে আমি একটা ইনফরমেশন বলি, তথ্য বলি। সেটা বিষয় হলো, কোম্পানি বিভিন্ন আইনের ক্ষেত্রে আইনে যে কথাটা বলে সেটাকে আইন হিসাবে আমরা ধরে নিই, বলবৎ করি, এবং যদি কোনো বিচারপতি কোনো কেসের রায় দেন তার রায়ের ফলাফলটাকেও আমরা আইনের একটা অংশ হিসাবে ধরে নেওয়া হয়। তো বিচারপতি লর্ড কেয়ার্নস কোন কোম্পানি সংগঠন নিয়ে মামলার ক্ষেত্রে যে রায়টা দিয়েছিলেন, মেমোরেন্ডাম সম্পর্কে যে বক্তব্যটা তিনি দিয়েছিলেন বা লিখিত আকারে বলেছিলেন, সেটা কি এইরকম: স্মারকলিপি হচ্ছে কোম্পানির সনদ বা আইনের বলে গঠিত কোম্পানির ক্ষমতার সীমা নির্দেশ করে। তার মানে মেমোরেন্ডাম হচ্ছে কোম্পানির সনদ যা আইনের বলে গঠিত, অবশ্যই একটা সনদ। স্মারকলিপি হলো একটা সনদ যেটা আইনের বলে গঠিত এবং কোম্পানির ক্ষমতার সীমা নির্দেশ, কোম্পানি কতটুকু সীমার মধ্যে কাজ করবে, তার দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা কতটুকু, সেটুক নির্দেশ করে। তাহলে স্মারকলিপি আমরা বুঝলাম। মূল কথা হলো স্মারকলিপি হলো কোম্পানি সংগঠনের একটা গঠনতন্ত্র, মূল দলিল, সংবিধান, এইটা মোতাবেক কোম্পানি পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, কন্টেন্টস অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এই মেমোরেন্ডামের মধ্যে 6টা জিনিস থাকে। একটা নেম থাকে, অবজেক্টিভ উদ্দেশ্য থাকে, রেজিস্টার্ড অফিস থাকে, লায়াবিলিটি থাকে, ক্যাপিটাল, অ্যাসোসিয়েশন আর সাবস্ক্রিপশন, সহযোগী। তাহলে এই জিনিসগুলো কি আমরা এখন একটু দেখি। সংঘ স্মারক বা পরিমেলবদ্ধ এর বিষয়বস্তু নামের ধারা 11 মোতাবেক এখানে নাম, সংঘ স্মারকে কোম্পানির নাম থাকবে 11 ধারা মোতাবেক। 11 ধারা মোতাবেক মানে কি? এই যে কথাগুলো আমি বললাম 11 ধারাতে এই কথাগুলো বর্ণিত আছে, সেগুলো হলো কোম্পানি সংগঠনের নাম অবশ্যই হবে নতুন। কি রকম? যে নাম আগে কোনো কোম্পানির নাই, ওই নামে কোনো কোম্পানি নিবন্ধিত নাই, এবং কোনো দেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, কোনো বিচারপতি, কোনো সরকারি প্রতিষ্ঠানের নাম হওয়া যাবে না। আন্তর্জাতিক কোনো সংস্থা যেমন সার্ক, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনডিপি, এই ধরনের কোনো আন্তর্জাতিক সংস্থার নাম হওয়া যাবে না। এবং কোনো বিখ্যাত কোনো ব্যক্তির নামে, বিদেশি কোনো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এই ধরনের বিখ্যাত কোনো নাম ব্যবহার আমরা করতে পারবো না। বিদেশি কোম্পানির নামও আমরা ব্যবহার করতে পারবো না। এই 11 ধারায় এই বিধিনিষেধ মোতাবেক এখানে একটা নাম, এগুলো বাদ দিয়ে তোমাকে একটা নাম সিলেক্ট করতে হবে।
ঠিকানা ও অবস্থানের ধারা, কোম্পানির মূল হেড অফিস কোথায় হবে, তার ঠিকানা, কোথায় থেকে সে কার্য পরিচালনা করবে। এমন হতে পারে কোম্পানির কারখানা এক জায়গায়, তার পরিচালনার প্রতিষ্ঠান আর এক জায়গায় হতে পারে। তবে সাধারণত কোম্পানি কোথায় থেকে পরিচালিত হবে তার ঠিকানা, অবস্থান এখানে বর্ণনা থাকতে হবে। উদ্দেশ্যের ধারা, কোম্পানির উদ্দেশ্যটা কি হবে সে উদ্দেশ্যটা কিন্তু সেখানে বর্ণনা থাকতে হবে। তার মূল উদ্দেশ্য কি? এক এক কোম্পানি এক এক ধরনের উদ্দেশ্য নিয়ে কাজ করে। ফাইন্যান্সিং কোম্পানি, ব্যাংকও একটা কোম্পানি, তার উদ্দেশ্য আর ইউনিলিভারের উদ্দেশ্য এক অবশ্যই নয়। একটা সিমেন্ট কোম্পানির উদ্দেশ্য আর একটা কনজিউমার প্রোডাক্টের উদ্দেশ্য, ওষুধ কোম্পানির উদ্দেশ্য একরকম হতে পারে না। এই জন্যে কোম্পানির উদ্দেশ্যগুলো এখানে বিস্তারিতভাবে সংক্ষিপ্ত আকারে বর্ণনা থাকতে হবে। সে উদ্দেশ্য এমন হবে না যা আইন বিরোধী। যে দেশে প্রচলিত হয়, যেরকম আমাদের দেশে কোনো কোম্পানি গঠন করতে হলে আমাদের অন্যান্য আইনের সাথে কনফ্লিক্ট না করে, অন্যান্য আইনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি না করে, আইনে নিষিদ্ধ আছে এমন কোনো উদ্দেশ্য, তুমি মদের গাঁজার ব্যবসা করবে, চোরাচালানি করবে, এই ধরনের উদ্দেশ্য নিয়ে কোম্পানি গঠন করছো, তাহলে এইটা হবে না। কারণ আইনভাবে নিষিদ্ধ আছে এই ধরনের কোনো উদ্দেশ্য এই উদ্দেশ্যের ধারাতে থাকবে না। ঠিক আছে? মূলধনের ধারা, মূলধনের ধারাতে আসবে কি, মূলধন কিরকম। এখন তুমি নিজস্ব মূলধন, সাধারণ শেয়ার, তোমার ডিবেঞ্চার এবং অগ্রাধিকার শেয়ার, কি ধরনের মূলধন তুমি নিয়ে এই কোম্পানি গঠন করতে চাচ্ছ। নিজস্ব মূলধন যদি হয় তাহলে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার কেমন হবে, তোমার ঋণকৃত মূলধনের পরিমাণ কত হবে, কত পার্সেন্টেজ আসবে, সেটাকে বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার। তোমরা ফাইন্যান্সে পড়বে। ক্যাপিটাল স্ট্রাকচার হলো ডেট এবং ইকুইটির সংমিশ্রণ, অনুপাত। মানে আমার ধার করা 100% মূলধনের মধ্যে কত পার্সেন্ট আমার নিজের হবে, কত পার্সেন্ট ধার করা হবে, কত পার্সেন্ট প্রেফার্ড স্টক হবে। এখন ইদানিং প্রেফার্ড স্টক থাকে না, সাধারণত ধার করা এবং নিজস্ব মূলধন। নিজস্ব মূলধন হলেও সে মূলধন প্রত্যেকটা শেয়ার কত অংশে বিভক্ত হবে, তার ফেস ভ্যালু কত হবে, তার অনুমোদিত মূলধন কতটুকু হবে, তার পরিশোধিত মূলধন, সংরক্ষিত মূলধন কতটুকু হবে, এই জিনিসগুলো এই মূলধনের ধারাতে থাকবে। ঠিক আছে? প্রথম অবস্থায় সংরক্ষিত মূলধন থাকে না, তবে ভবিষ্যৎ প্ল্যানিং এ সংরক্ষিত মূলধন কত পার্সেন্ট হবে এই জিনিসগুলো ডিটেইলস থাকে মূলধনে। দায়ের ধারা, দায়ের ধারাতে যে জিনিসটা থাকবে যে দায়, ঋণ, আমরা শর্ট টার্ম ঋণ ব্যবহার করব, লং টার্ম দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদী ঋণ আমরা ব্যবহার করব, সেই জিনিসগুলো থাকবে। এবং সেখানে ঋণের নেচার, ঋণগুলো আমরা ব্যাংকিং বা ফাইন্যান্সিং ইনস্টিটিউট থেকে নেব না আমরা ডিবেঞ্চার বা বন্ডের মাধ্যমে নেব, সেই জিনিসগুলো বলা থাকে। বন্ডের মাধ্যমে নিলে সে প্রত্যেকটা বন্ডের মূল্য কত হবে এবং তার ফেস ভ্যালু কত হবে, কতটা বন্ডে বিভক্ত হবে, কতটুকু পরিমাণ বন্ড ছাড়বো, এই বিষয়গুলো দায়ের ধারাতে উল্লেখ থাকে। সম্মতির ধারা, সম্মতির ধারা হলো যারা পরিচালক মণ্ডলী আছে, উদ্যোক্তা আছে, তারা তাদের সম্মতি এখানে জ্ঞাপন করতে হবে, তাদের নাম, ঠিকানা এবং তাদের স্বাক্ষর সম্বলিত দলিল থাকতে হবে, মানে তাদের সম্মতি থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এই হলো সংঘ স্মারক, মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ধারাগুলো, এখানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। এই স্মারকলিপি মেমোরেন্ডামের গুরুত্ব এবং নমুনা, আমরা আগে গুরুত্বগুলো দেখি, তারপর একটা নমুনা দেখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি প্রথমে হলো গঠনতন্ত্র। তাহলে স্মারকলিপির গুরুত্ব হলো, স্মারকলিপি একটা গঠনতন্ত্র। যদি স্মারকলিপি না থাকে তাহলে প্রতিষ্ঠান যদি এদিক সেদিক চলে যেতে পারে, তাহলে আমার সীমানা নির্ধারণ করা আছে, এই সীমানার মধ্যে আমার চলতে হবে। তাহলে এই গঠনতন্ত্র মোতাবেকই আমরা প্রতিষ্ঠান পরিচালিত হবে। কারণ সবকিছু বিষয় মনে থাকে না, অনেকদিন হয়ে গেলে এগুলো আমরা ভুলে যাই। এই জন্যে স্মারকলিপিটা খুবই জরুরি। কোম্পানির লিখিত উদ্দেশ্য নির্ধারিত থাকে। এখানে লিখিত উদ্দেশ্য থাকলে বারবার উদ্দেশ্যগুলো থেকে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ থাকে না। ক্ষমতার সীমারেখা নির্দেশ করা, ক্ষমতার কোম্পানি সংগঠনের, যে কোম্পানিটা, সে কোম্পানি কি কাজ করবে, কোন সীমারেখার মধ্যে তাদের দায়িত্ব কর্তব্য এখানে উল্লেখ থাকে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যের বিস্তারিত ধারাবাহিক বর্ণনা, উদ্দেশ্যগুলো আছে, উদ্দেশ্যর ধারাবাহিক বর্ণনা থাকে বিস্তারিত, কি কি করবে, ভবিষ্যৎ প্ল্যানিং কি, তাদের বিনিয়োগ,
প্রোডাকশন, তাদের বিজনেস এক্সপানশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং উদ্দেশ্য থাকে। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের সঠিক উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে জানতে পারবে। যারা বিনিয়োগকারী শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনতে চায় এই কোম্পানির, তারা এই কোম্পানির সঠিক উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে জানতে পারে এই মেমোরেন্ডাম পড়ে। প্রিয় শিক্ষার্থী, শেয়ার হোল্ডারগণ তাদের দায়িত্ব সম্পর্কেও জানতে পারে। শেয়ার হোল্ডারেরা জানতে পারে তাদের দায়িত্ব কর্তব্য কি। আর একটাও মেমোরেন্ডাম আর একটা গুরুত্ব কাজ করে, যারা ঋণদাতা এই মেমোরেন্ডাম পড়ায় বুঝতে পারে কোম্পানিটার ভবিষ্যৎ প্ল্যানিং কি, তে এখানে ঋণ দেওয়া যাবে কি যাবে না, সেটাও হতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন একটা নমুনা দেখি। খুব ভালো দেখা যাচ্ছে না, কারণ এটা একটা ফরম্যাট। এইটা দেখো যে এটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অফ আনলিমিটেড কোম্পানির, এটা আবার লিমিটেড কোম্পানিরও আছে। তা আমি একটা দেখাইছি যে দেখো এইরকম, তোমাদের দেখার জন্য তোমরা নেটে সার্চ দিলে বা গুগলে যে সার্চ দিলে তোমরা এইরকম ইয়েগুলো পাবে। বিভিন্ন আনলিমিটেড বা লিমিটেড কোম্পানি বা এই ধরনের বিভিন্ন কোম্পানির যে ধরনগুলো আছে, ধরনের নেচার ভেদে ফরম্যাটগুলো আলাদা আলাদা হয়। ঠিক আছে, এইরকম একটা ফরম্যাট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সংঘস্মারক বা স্মারকলিপির পরিবর্তন, এখন অনেক সময় হয় আমরা কোম্পানি গঠন করলাম, তার মেমোরেন্ডাম তৈরি করেছি, 5 বছর 10 বছর বিজনেস করার পর বিজনেসের নেচার চেঞ্জ হয়েছে, আমাদের উদ্দেশ্য চেঞ্জ হয়েছে। আমরা আগে যে চিন্তা করেছিলাম, কোম্পানির যারা পরিচালকেরা আছে, উদ্যোক্তারা আছে, তারা তাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসছে। এখন চিন্তা করছে মেমোরেন্ডাম পরিবর্তন করা দরকার। তাহলে কিভাবে পরিবর্তন করব? এই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। 1 নম্বর, নামের ধারার পরিবর্তন। যদি কোম্পানির নাম পরিবর্তন করার প্রয়োজন হয়, যেরকম আমরা এখন ইউনিলিভার কোম্পানির নাম শুনছি, এই কোম্পানিটা আগে লিভার ব্রাদার্স ছিল। লাক্স, পেপসোডেন্ট, ক্লোজ আপ যে প্রোডাক্ট, এই কোম্পানির মূল নাম অনেক আগে ছিল, আমরা ছোটবেলায় লিভার ব্রাদার্স, এখন সেটা ইউনিলিভার হয়েছে। তাহলে এই নামের ধারা যদি পরিবর্তন করতে চাই, তার হলে কি করতে হবে? সাধারণ সভায় বিশেষ প্রস্তাব, এজিএম ডাকতে হবে, অ্যানুয়াল জেনারেল মিটিং, বিশেষ সাধারণ সভা এই প্রস্তাবনা আসতে হবে। এবং অধিকাংশ শেয়ার হোল্ডার যদি মত দেয় যে নামটা পরিবর্তন করা দরকার এবং প্রস্তাবিত নামের পক্ষে যদি হ্যাঁ ভোট দেয়, তাহলে সেই নামের ধারার পরিবর্তন করা যাবে। এবং এই একটা প্রক্রিয়া, আর আদালতের অনুমতি লাগবে। তাহলে সাধারণ সভায় বিশেষ প্রস্তাব ও আদালতের অনুমতি সাপেক্ষে নামের ধারা, কোম্পানির নাম পরিবর্তন করা যেতে পারে। তাহলে নাম পরিবর্তনের সাধারণ সভায় এজিম করে অধিকাংশ ভোটারদের, শেয়ার হোল্ডারদের ভোট নিতে হবে। 2/3, মানে 3 ভাগের 2 ভাগ লাগবে। তার সাথে আবার আদালতের অনুমতি লাগে। অবস্থান এবং ঠিকানার ধারা, যদি অবস্থান বা ঠিকানা পরিবর্তন করতে চাই, কোনো কারণে হতেই পারে, সেটা কি করতে হবে? ওই প্রক্রিয়া মানে সাধারণ সভায় বিশেষ প্রস্তাব নিয়ে আসতে হবে এবং 28 দিনে নিবন্ধকের নিকট নোটিশ প্রদান করতে হবে। এবং সাধারণ সভায় আমাদের ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব করতে হবে আমরা অবস্থান বা ঠিকানাটা পরিবর্তন করতে চাই, এবং এই সংক্রান্ত রেজুলেশন 28 দিনের মধ্যে নিবন্ধকের নিকট নোটিশ প্রদান করতে হবে, করিয়ে জানাতে হবে যে আমরা আমাদের কার্যালয়ের ঠিকানাটা পরিবর্তন করছি। ক্লিয়ার? 3 নাম্বার, উদ্দেশ্যের ধারার পরিবর্তন। উদ্দেশ্য চেঞ্জ হয়েছে, বিজনেসের পরিবর্তনের ফলে কোম্পানিরও উদ্দেশ্য চেঞ্জ হতে পারে, এক ধরনের বিজনেস থেকে আরেকটা ধরনের বিজনেসে চলে যেতে পারে। তা এখন তাহলে কি করবে? ওই প্রক্রিয়া মানে আমাদের এই সাধারণ বিশেষ সভা পাস করতে হবে শেয়ার হোল্ডারদের, এবং সেটাও নিবন্ধককে জানাতে হবে, 28 দিনের মধ্যেই জানাতে হবে আমাদের উদ্দেশ্যগুলো চেঞ্জ হয়েছে। কারণ যেহেতু নিবন্ধকের কাছ থেকে আমরা রেজিস্ট্রেশন নিয়েছিলাম, এই জন্য রেজিস্টার্ড অফিসকে আমাকে নিবন্ধকের নিকট জানাতে হবে যে আমরা আমাদের উদ্দেশ্যগুলো
পরিবর্তন নিয়ে আসছি। মূলধন ধারার পরিবর্তন, মূলধনের যদি পরিবর্তন নিয়ে আসতে চাই তাহলে 15 দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে। ঠিক আছে, তাহলে মূলধনের ধারার পরিবর্তন যদি আনতে চাই তাহলে সেটাও আমাদের সভায় সেটা সিদ্ধান্ত নিতে হবে নিজেদের মধ্যে, তারপরে করতে হবে কি সেটা নিবন্ধককে জানাতে হবে। দায়ের ধারার পরিবর্তন, দায়ের ধারার যদি পরিবর্তন করতে চাই তার মানে আমরা লোন বাড়াবো না কমাবো, লোনের যে আমরা ক্লারিফিকেশন দিয়েছিলাম মেমোরেন্ডামে, সেখানে যদি চেঞ্জ আনতে চাই তাহলে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে। তার মানে শেয়ার হোল্ডারদের সভা ডাকতে হবে, সেখানে অধিকাংশ শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে বিশেষ সিদ্ধান্ত এজেএম স্পেশাল অ্যানুয়াল মিটিং ডাকতে হবে এবং সেখানে সিদ্ধান্ত নিয়ে সেটা আবার জানাতে হবে, সবগুলোই নিবন্ধককে জানাতে হবে। তাহলে এই হলো সংঘস্মারক বা স্মারকলিপি পরিবর্তনের ধারাগুলো। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী যে মূল দলিলটা আমরা আলোচনা করলাম, এখন তারপর সেকেন্ড গুরুত্বপূর্ণ দলিল সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, আর্টিকেল, যেটা বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আমরা প্রথমে পড়লাম মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর এটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে পরিমেল নিয়মাবলী। সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী এই দুই নামে ডাকা হয়, বাংলাতে ইংরেজিতে আর্টিকেল বলা হয়, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। তাহলে এটা কি, যে মেমোরেন্ডামের পরেই আর্টিকেলের প্রশ্নটা চলে আসে, এটাও এক কপি লাগবে নিবন্ধনের সময়। মেমোরেন্ডাম যেরকম এক কপি লাগবে, আর্টিকেলও আমার এক কপি লাগবে। সে আর্টিকেলে কি জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। যে দলিলে যৌথ মূলধনী কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা এবং ব্যবস্থাপনার সংক্রান্ত নিয়ম কানুন লিপিবদ্ধ থাকে সেটা পরিমেল নিয়মাবলী বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মেমোরেন্ডাম ছিল কনস্টিটিউশন, সংবিধান, ঠিক আছে, আর পরিমেল নিয়মাবলী মানে আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী। কিভাবে পরিচালকেরা কাজ করবে, ব্যবস্থাপকেরা কাজ করবে, তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু হবে সেগুলো উল্লেখ থাকবে। এতে পরিচালকদের ক্ষমতা, অধিকার, কর্তব্য, দায়িত্বের সীমারেখা নির্ধারিত থাকবে। তার মানে ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, ইন্টারনাল ম্যানেজমেন্টের পাওয়ার ডিস্ট্রিবিউশন, তাদের রেসপন্সিবিলিটি, এগুলো উল্লেখ থাকে এই পরিমেল নিয়মাবলীতে, আর্টিকেলে। তাহলে কি বুঝলাম? আর্টিকেলে মূল কথাটা হলো যে মেমোরেন্ডাম হলো সংবিধান, আর আর্টিকেল হলো সেইটা মেমোরেন্ডামকে বাস্তবায়ন করার জন্য যে আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম কানুন। ওকে, এখন আমরা দেখি এই নিয়ম কানুন, আভ্যন্তরীণ নিয়ম কানুনের মধ্যে কি কি জিনিস আছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, আসো স্ক্রিনে আসো, আমরা দেখি 1 নম্বর কি, পরিচালনা সংক্রান্ত বিষয়বস্তু। এই পরিমেল নিয়মাবলী বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে পরিচালনা সংক্রান্ত বিষয়বস্তু, প্রতিষ্ঠানটা, কোম্পানিটা কিভাবে পরিচালিত হবে, সেটা প্রাইভেট লিমিটেড হোক আর পাবলিক লিমিটেড হোক, পরিচালনা সংক্রান্ত বিষয়বস্তু এখানে থাকবে। পরিচালনা কিভাবে হবে, কাদের দ্বারা হবে, পরিচালক মণ্ডলী গঠন করা হবে কিভাবে, কতজন হবে, এগুলো বিস্তারিত থাকে। পরিচালনা সংক্রান্ত তথ্য, পরিচালনা সংক্রান্ত ম্যানেজমেন্ট সংক্রান্ত তথ্যাবলী এখানে উল্লেখ থাকে, তার বিধিমালা ক্লজগুলো উল্লেখ থাকে। মূলধন সংক্রান্ত তথ্য, মূলধন সংক্রান্ত তথ্য এখানে বিস্তারিত থাকে। শেয়ার বিষয়ক তথ্য, শেয়ারগুলো কত ধরনের হবে, অগ্রাধিকার শেয়ার হবে, সাধারণ শেয়ার হবে, এই বিষয়গুলো থাকবে। তাহলে সাধারণ শেয়ার হলে এই সাধারণ শেয়ারে কত ভাগে বিভক্ত হবে, কি পরিমাণ হবে, তার ফেস ভ্যালু কত হবে, তার অনুমোদিত মূলধন কত হবে, পরিশোধিত মূলধন কত হবে, বিলিখিত মূলধন কত হবে, যে মূলধনের শ্রেণী বিভাগগুলো সেগুলো বিস্তারিত এই শেয়ার বিষয়ক তথ্যের মধ্যে উল্লেখ থাকে। ঋণ গ্রহণ বিষয়ক তথ্য, এখন এই ঋণ গ্রহণ আমরা কোথায় থেকে করব, ব্যাংক থেকে হলে সেটা স্বল্পমেয়াদী না মধ্যমেয়াদী না দীর্ঘমেয়াদী, না আমরা দীর্ঘমেয়াদী লোনটা আমরা বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করে করব। এখন এই ঋণ বিষয়ক বিস্তারিত তথ্যগুলো এখানে উল্লেখ থাকে। ঋণ গ্রহণ সংক্রান্ত, ঋণ গ্রহণ আমরা কিভাবে করব সে সংক্রান্ত তথ্যগুলো থাকে। ঠিক আছে, হিসাব রক্ষণ সংক্রান্ত তথ্য, এই প্রতিষ্ঠানের হিসাব কিভাবে করা হবে, অডিট করা হবে কি করে, কোন ধরনের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম দ্বারা অডিট করানো হবে, কি পদ্ধতিতে হিসাব রক্ষণ করা হবে, তার বিস্তারিত তথ্য নিয়মাবলী এখানে উল্লেখ থাকে। নিয়োগ সংক্রান্ত, প্রতিষ্ঠানে যে কর্মচারীগুলো, নির্বাহী ম্যানেজার বা
কর্মকর্তা কর্মচারী যে নিয়োগ করা হবে এমপ্লয়, সেগুলো কিভাবে নিয়োগ করা হবে, নিয়োগের স্ট্র্যাটেজি কেমন হবে, পদ্ধতি কেমন হবে, সেগুলো এখানে উল্লেখ থাকে। সবার সংক্রান্ত তথ্য, এই কোম্পানিতে যে বোর্ড মিটিং হবে, সে এজিএম হবে, সেগুলো কখন হবে, কতদিন পর পর হবে, কিভাবে হবে, তার বিস্তারিত তথ্য এখানে উল্লেখ থাকে সবার সংক্রান্ত। সিল মোহর, সিল মোহর মানে আমরা যে সিল ব্যবহার করি কোম্পানির, এই সিল মোহরটা কেমন হবে তা উল্লেখ থাকে। আমরা যে কোম্পানির যে সিল বা যেরকম আমরা আমাদের কাছে সত্যায়িত করতে আসলে আমরা একটা সিল মেরে দিই, এটা হলো সিল মোহর। আমরা গেজেটেড অফিসার হিসাবে এটা করি, উকিলারা করতে পারে, সি হোল্ডাররা করতে পারে, ঠিক আছে, যে সিগনেচার। তাই কোম্পানি যে সিল মোহর ব্যবহার করবে, কোম্পানি সিল, যেমন রাজশাহী কলেজের একটা সিল আছে লোগো সম্বলিত, তাহলে ওই কোম্পানির লোগো সম্বলিত যে সিল মোহর কেমন হবে একটা বর্ণনা এখানে থাকে। বিলোপ সাধন সংক্রান্ত, যদি কোম্পানি কখনো বন্ধ হয়ে যায় বা বিলোপ সাধনের প্রয়োজন পড়ে, তাহলে সেটা কি রকম হবে, কিভাবে বিলোপ সাধন হতে পারে, সেইটার বিস্তারিত ধারণা থাকবে। এই বিলোপ সাধনের বিষয়ে আমরা বিস্তারিত পরে আমরা আলোচনা করব, অনেক পরে। কোম্পানি বিলোপ সাধন প্রক্রিয়াই বলেই একটা টপিক আছে, তখন এখানে শুধু থাকবে বিলোপ সাধন সংক্রান্ত, এর মধ্যে থাকে যে কি পদ্ধতি, ভবিষ্যতে যদি এই কোম্পানি বন্ধ হয়ে যায় বা বন্ধ করার প্রয়োজন পড়ে, তাহলে কি প্রক্রিয়ায়, কিভাবে, এই কি পদ্ধতিতে এই বিলোপ সাধন হতে পারে তার বিস্তারিত বর্ণনা এখানে থাকে, গাইডলাইন থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পরিমেল নিয়মাবলী দেখলাম। তাহলে তোমাদের জন্য আজকের বাড়ির কাজ, পরিমেলবদ্ধ এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে 5টি পার্থক্য নির্ণয় করবে, করে জানাবে। এখন মূল বিষয় হলো আমরা পরিমেলবদ্ধ মানে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই দুটার মধ্যে পরিমেলবদ্ধ নিয়মাবলী আমরা পড়ালাম। তার মধ্যে কি কি কন্টেন্ট গুলো থাকে, কি বিষয়গুলো থাকে, সেগুলো আমরা আজকে জানলাম। এই দুটি বিষয়ের মধ্যে তোমরা 5টি পার্থক্য তোমরা লিখবে, এটা বাড়ির কাজ। এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একবারে আমরা লাস্ট প্রান্তে চলে এসেছি। তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমরা একটু রিভিউ করি যে আমরা আজকে কি কি জিনিস আমরা পড়েছি। তাহলে আমরা আজকে কোম্পানি সংগঠনের গঠন প্রণালী পড়েছি, কতগুলো স্টেজ পালন করতে হয়, কি নিয়ম পালন করতে হয়। আর এই গঠন প্রণালীর মধ্যে গুরুত্বপূর্ণ দলিল, প্রথম দলিল হলো মেমোরেন্ডাম। এই মেমোরেন্ডাম কিভাবে তৈরি করতে হয়, এর মধ্যে কি কি বিষয়গুলো থাকে সেটা আমরা আলোচনা করেছি, মেমোরেন্ডামের গুরুত্ব আলোচনা করেছি, এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি জিনিস সেটা আমরা জেনেছি, শিখেছি, এবং এই আর্টিকেলগুলোর মধ্যে কি কি বিষয়বস্তু থাকে। এবং আরেকটা জিনিস শিখেছি, সেটা হলো মেমোরেন্ডামে পরিবর্তন কি করে করতে হয় সেগুলো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই, আলোচনার ইতি টানতে হচ্ছে। আমরা আগামী দিনে পরবর্তীতে বিবরণপত্র, যে নিবন্ধন করার সময় আমাদের আরেকটা কাজ ছিল বিবরণপত্র, এই বিবরণপত্র নিয়ে আমরা সামনের দিনে ক্লাস করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো। তোমাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি আজকে শেষ করছি আমার ক্লাস। ধন্যবাদ সবাইকে।